আমি প্রথম প্রশ্নটি জনাব আলী হায়দার চৌধুরী আপনাকেই করতে চাই। আপনি একটু আমাদের বলবেন যে মালয়েশিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে এই এজেন্সি এবং এই সিন্ডিকেট আসলে কি ভূমিকা পালন করে? একজন সাধারণ বাংলাদেশির মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? প্রথমে আমি ধন্যবাদ জানাই খালেদ মহিউদ্দিন, আপনার মতো একজন প্রতিষ্ঠা সাংবাদিককে দীর্ঘদিন পরে আমি পেয়েছি। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় এই জনশক্তি রপ্তানি নিয়ে অনেকবার আপনার সাথে আমি টকশো করার সুযোগ হয়েছিল, স্পেশালি এই মালয়েশিয়া ইস্যু নিয়ে। আপনি যে প্রশ্ন করেছেন স্পেসিফিক সে প্রশ্নটা চলে আসি। একজন কর্মী মালয়েশিয়া যেতে আপনি প্রশ্ন করেছেন কত টাকা লাগে। আমাদের সরকারি যে নির্ধারিত মূল্য সেটাতে 79,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করতে চাই সে টাকার বেশি লাগার কথা নয়। জনাব আলী হায়দার চৌধুরী, ৭৯,০০০ টাকা দিয়ে আপনি বিশ্বাস করতে চান, কিন্তু আপনি অনেক খোঁজ রাখেন, অনেক খবর রাখেন, অনেকে আপনার কাছে আসে। আপনি ঠিকই বলেছেন, আপনাকেও আমি আসলে অনেক দিন থেকে জানি, মানে আপনি আমাকে যতদিন থেকে জানেন তার থেকে অনেক বেশি সময় ধরে আমি আপনাকে জানি, কারণ আপনি এই জায়গায় বা এই পেশায় বা এই কর্মে বা সার্ভিস আমি যেটাই বলি না কেন সেটা তো অনেক দিন ধরে আছেন। আপনি আমাদের একটু বলবেন 2024 সালে মালয়েশিয়া যেতে একজন সাধারণ বাংলাদেশির কত টাকা লাগে? মহিউদ্দিন ভাই, আমি অনেস্টলি যেটা বলতে চাই, আসলে এই কত টাকা লাগে এই টাকার পরিমাণটা কিন্তু ফিক্সড কোনো কিছু আপনি পাবেন না। স্পেশালি আমাদের এই সেক্টরটাকে যেভাবে এই সেক্টরটা পরিচালিত হয়ে আসছে, এটা হচ্ছে একটা মিডলম্যান, একটা চেইন, একটা মাধ্যমে এটা পরিচালিত হয়। সুতরাং আপনি বিদেশগামী কর্মী, বিশেষ করে মালয়েশিয়ায় যেসব কর্মীরা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে এক একজনের কাছে এক একটা কস্ট তারা বলবে। অর্থাৎ ফিক্সড কস্টটা কোথাও আপনি কারো কাছ থেকে নাই। মধ্যস্বত্বভোগীরা যার থেকে যেরকম কস্ট নিতে পেরেছে তার কাছে সেটাই কস্ট হয়ে দাঁড়িয়েছে। আমি আবার আপনার কাছে আসবো আলী হায়দার ভাই, আমি আবার আপনার কাছে আসবো। আপনি ওই বিষয়টাও আমাদের একটু পরিষ্কার করেন যে এজেন্সি, যেটাকে আসলে ফিক্সড এজেন্সি বা যাদের মাধ্যমে আসলে ভিসাটা হ্যান্ডলিং করা যাবে এবং যারা ভিসাটা প্রসেস করতে পারবে মালয়েশিয়াতে এই উপায়টা করার ক্ষেত্রে, তারা আসলে কারা, কোন 100 এজেন্সি, এই আপনাদের প্রায় 2700 এজেন্সির মধ্যে থেকে কারা এটা পেলো এবং কিভাবে পেলো সেটা নিশ্চয়ই আপনারা বলবেন। আমি এখন একটু জনাব হারুনুর রশিদের কাছে যেতে চাই। জনাব হারুনুর রশিদ, আপনি আমাদের একটু বলবেন মালয়েশিয়া যেতে একজন সাধারণ বাংলাদেশির এখন কত টাকা খরচ হয়? জনাব হারুনুর রশিদ। থ্যাংক ইউ খালেদ মহিউদ্দিন ভাই এবং আলী হায়দার ভাই। আমরা উভয়ের পরিচিত, লং টাইম মালয়েশিয়ার ইস্যুতে কাজ করেছি আলী হায়দার ভাইয়ের সাথে। এখন যদি টু দা পয়েন্টে আমি অ্যান্সার দেই, এই মুহূর্তে গত 2 বছর মানে 2022, 23, 24 এই সময়টা যে ওয়ার্কাররা এসেছে তাদের খরচ প্রথম দিক থেকে এখন পর্যন্ত যদি হিসাব করি যে 4 লাখ থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত শ্রমিকদের ব্যয় হয়েছে। 4 লাখ, 4.5 লাখ, এখন 5.5 লাখ। মানে এয়ারলাইন্সের টিকেটের দাম বেড়ে গেছে, সেখানেও একটা সিন্ডিকেট, মাল্টিপল লেভেলের সিন্ডিকেট। তো 4.5 লাখের নিচে এইবার মনে হয় না মালয়েশিয়া কেউ আসতে পেরেছে, যতটুকু আমাদের ইনভেস্টিগেশন এবং ওয়ার্কারদের সাথে কথা হয়েছে। এবং মাল্টিপল সোর্স থেকে হারুনুর রশিদ ভাই, আপনি কি এই 4.5 লাখ টাকা বা এই 5 লাখ টাকা কোথায় ব্যয় হচ্ছে এটার একটু ব্রেকডাউনটা একটু দিতে পারবেন? যে মানে কাকে কত টাকা বা কার কাছে কত টাকা যাচ্ছে, বা এয়ারলাইনের টিকেটে কত টাকা যাচ্ছে, বা এই খরচটা কোথায় হচ্ছে? এখানে ইন্টারেস্টিং জিনিসটা, এখানে ইন্টারেস্টিং জিনিসটা ধরেন মালয়েশিয়ায় মানে আমার একটু ব্যাকে যেতে হবে হিস্টোরিক্যালি, যে মালয়েশিয়া এবং বাংলাদেশে যখনই শ্রমিকদের রিক্রুটমেন্টের ব্যাপারটা আসে গত 2 থেকে 3 দশক যাবৎ, সেখানে টাইম টু টাইম মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার ওপেন হয়েছে এবং বন্ধ হয়েছে শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল মানে মানির যে ব্যাপারটা শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয় এই ইস্যুটাকে কেন্দ্র করে, আর ভুয়া কতগুলা কোম্পানিতে নিয়োগ দেওয়ার ফলে আমাদের এই রিক্রুটমেন্টটা আজকে আমাদের এই অবস্থায় আসছে। এখন যদি আপনি 2018 সালে নেন, সেখানে একটা সিন্ডিকেট ছিল, সেই সময় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করেছে। এবং সেম সিন্ডিকেট 2022-এ যখন এমওইউ সাইন করলো বাংলাদেশের সাথে, এখানে মেইন হলো যে সিন্ডিকেট মালয়েশিয়ায় যে সিন্ডিকেটটা আছে এবং তার সাথে বাংলাদেশের যে সিন্ডিকেট জড়িত তাদের কাছে যাচ্ছে 1,50,000-এর মতো, 1,07,000 চলে আসে মালয়েশিয়া সিন্ডিকেটের কাছে। জি, আবার একটু বলেন, আমি একটু নোট নিচ্ছি। রিক্রুটিং এজেন্সি রাখে 50,000 রিঙ্গিত
50,000 টাকা। হ্যাঁ। দেন হচ্ছে মিডলম্যানরা রাখে, এয়ারলাইন্স আছে। আবার মালয়েশিয়া যেটা হয়েছে যে শ্রমিকদের এই যে কাজ কিনা বেচা, হ্যাঁ, এখানে একটা কেনা বেচা চলে মালিকদের কাছ থেকে, সেখানে চলে যাচ্ছে এখন, মানে লাস্টে 10,000 রিঙ্গিট পর্যন্ত এখানে কেনা বেচা হয়েছে। 5,000 থেকে শুরু হয়েছে, আপ টু 10,000 গিয়ে পৌঁছেছে এই 2024-এ গিয়া। প্রথম দিকে একটু কম ছিল, শেষের দিকে বেড়ে গেছে। তো মালয়েশিয়া আসতেছে, এইদিকে ধরেন 7, 8, 10, আবার মালয়েশিয়ার সিন্ডিকেটকে দেওয়া হচ্ছে 1 লাখের উপরে, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির বা সিন্ডিকেট যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। দেন মিডলম্যান যারা গ্রাউন্ড থেকে শ্রমিকদের কাছে টাকা সংগ্রহ করেছে তাদেরকে দিতে হয়। আবার অন টপ অফ ইট মেডিকেলের টাকা আছে, মেডিকেলের জন্য 10,000 টাকা দিতে হচ্ছে। দেন এয়ারলাইন্সের টিকিটও ভ্যারি করছে, মানে বাংলাদেশের শ্রমিকদের যেই সব দেশে যাচ্ছে সেখানে এয়ারলাইন্সগুলোর সিন্ডিকেট করে ফেলতেছে, সেখানেও কোনো মনিটরিং নাই। এয়ারলাইন্সের মানে টিকিট লাস্টের দিকে যেটা হয়েছে যে 2024 মেতে আমরা একটু এয়ারলাইন্সের টিকিটটা নিয়ে উপরে চলে গেছে। হারুন ভাই, আমরা একটু এয়ারলাইন্সের টিকিটটা নিয়ে আমরা একটু আলাদা করে একটু কথা বলবো। এইবার এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো যে জনাব আলী হায়দার চৌধুরী, যেটি আসলে জনাব হারুন রশিদ বললেন যে এইখানকার রিক্রুটিং এজেন্সিরাও যে টাকা তাদের দেওয়ার কথা না, এবং আপনি যেভাবে শুরু করেছিলেন যে 79,000 টাকার বেশি হওয়ার কথা না, যেহেতু 79,000 টাকা নির্ধারিত, সেই ক্ষেত্রে যে আপনি বায়রার মহাসচিব, আপনাদের সদস্য রিক্রুটিং এজেন্সিরা, আমি আসলে আপনি কিছু মনে করবেন না, আপনি যেহেতু সংস্থাটির নেতা সেজন্য আমি আপনাকেই বলবো, আপনি যে এই বাড়তি টাকাটা নিচ্ছেন এবং সেটি জেনে বুঝে নিচ্ছেন, এটার কি কোনো বিচার নাই? এখানে আমি একটু আমাকে একটু সুযোগ দিতে হবে। প্রথমত হচ্ছে এই যে মালয়েশিয়া সেক্টরটা যখন খোলার প্রক্রিয়া শুরু হয়, তখন কিন্তু এই মালয়েশিয়া সেক্টরটা নিয়ে হারুন সাহেব যথার্থই বলেছেন, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কথা বলে আসছি, এবং আমরা এই সেক্টরে যারা আছি আপনি জানেন, আমরা তখন রাস্তায় আন্দোলনে এবং সরকারের সাথে বিভিন্ন প্রেস কনফারেন্স, সরকারের সাথে বিভিন্ন ভিউ এক্সচেঞ্জ আমরা করে আসছি। আমরা চেয়েছিলাম যে একটা ওপেন একটা পলিসি সবার জন্য, যাতে করে একটা ওপেন থাকুক, এবং মার্কেটে ওপেন থাকলে পরে একটা কম্পিটিটিভ মার্কেটে আমরা প্রাইসটা যাতে কমানো যায়, সেই সুবাদে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু আনফরচুনেট যখন এমইউ স্বাক্ষর হয়, তখন এমইউতে একটা ক্লজ সেখানে জুড়ে দেওয়া হয়। সেই জুড়ে দেওয়া হয়, মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটা ফোর্স করে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সেটা আলাপ আলোচনা করে এই ঢাকাতেই এমইউটা স্বাক্ষর হয়। সেখানে এই ক্লজটা জুড়ে দেওয়া হয়, বাংলাদেশ সরকার বৈধ রিক্রুটিং লাইসেন্স 1520 জনের নাম, তো সেই সময় 1520 জনের বৈধ ছিল, 1520 জনের নাম বৈধ রিক্রুটিং লাইসেন্সের নাম মালয়েশিয়ান অথরিটিকে পাঠাবে। মালয়েশিয়ান অথরিটি সেই 1520 জন থেকে 101 জন সিলেক্ট করবে, এবং সেইভাবে বাংলাদেশ সরকার বৈধ রিক্রুটিং এজেন্সি 1520 জনের নাম পাঠিয়েছে, মালয়েশিয়ান অথরিটি ওখান থেকে 101 জন সিলেক্ট করেছে। এখন এই যে 101 জন সিলেক্ট করেছে, সে একজন সিলেক্ট করার ক্রাইটেরিয়া গুলো সেটা মালয়েশিয়ান অথরিটি জানে। ডেফিনেটলি তাদের কাছে কোনো প্রশ্ন আছে। এখন আমরা ঠিক এই মুহূর্তে, সেই মুহূর্তে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের সদস্য সরকার সেই সময় মনে করেছিল আমাদের যে মোবিলাইজেশনটা একটু কমে গিয়েছিল, আমাদের বিদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়াগুলো একটু স্থবির হয়ে গেছিল, তখন সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু আমাদের কর্মী পাঠানো দরকার, মালয়েশিয়ার ওই দাবিটা মেনে নিয়ে তখন এমইউতে স্বাক্ষর করেছে, এবং সেই প্রক্রিয়ায় 101 জন সিলেক্ট করেছে। আপনি একটু বলবেন আলী হায়দার চৌধুরী ভাই, আপনি একটু বেশি করেই বলবেন। আমাদের একজন দর্শক আলম রাশেদুল, তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি প্রবাসী কল্যাণমন্ত্রী ভিসা চালু করার আগে বলেছিলেন 1 লাখ থেকে 70,000 টাকায় মালয়েশিয়া যেতে পারবে, কিন্তু ভিসা চালু করার পর থেকে 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। আমাদের অনেক প্রশ্ন আছে। আমার এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে যে দুইটা বিষয়, আপনি সিন্ডিকেটের কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু দেখছি প্রত্যেকবারই আপনারা যখন আন্দোলন করেন সরকারের সাথে আপনারা নেগোসিয়েশন টেবিলের মধ্যে বসেন, যারা আপনারা আন্দোলন করেন বা যারা নেগোসিয়েট করার মতো গুরুত্বপূর্ণ তারাই কোনো না কোনো একটা ফেভারেবল ডিসিশন নিয়ে আপনারা বেরিয়ে আসেন। আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে এই শ্রম রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট বিরোধী আন্দোলন যারা করছিল বাংলাদেশের সাধারণ রপ্তানিকারীদের মধ্যে, পরবর্তীতে সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এজেন্সিগুলির একটা অংশকেও সিন্ডিকেটভুক্ত করা হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় না যে এইটা আসলে এক ধরনের কাকতালীয় নাও হইতে পারে, আপনারাই আসলে আন্ডার দ্য টেবিল এটা করেন? ভাই আপনি পার্সোনালি নেবেন না, আমি এটা হচ্ছে প্রশ্নটা করার জন্য প্রশ্নটা করতেছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একটা রিক্রুটিং এজেন্সি একটা জন মালয়েশিয়ায় যাবে, আপনারা প্র্যাকটিক্যালি ওই লোকটা থেকে কতটা টাকা আসলে নিতে চান বা কত টাকা লাভ করতে চান, কত টাকা আপনাদের পকেটে রাখতে চান? এটার একটা টার্গেটটা কি আসলে? জি 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 আমি একটু আপনার সাথে করি। আপনার ইনফরমেশন একদম যথাযথই।
আমরা সে সময়ে যারা আন্দোলন করেছিলাম আমাদের মধ্য থেকে অনেকেই নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃস্থানীয় যারা আছে তারা সেই সময়ে ইনক্লুড হয়ে গেছে 100 জনের মধ্যে। এটা সত্য কথা, সেটাতে আমার কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। বাট আমার যে কস্টের কথা আপনি যেটা বলেছেন, আমি ইথিক্যালি যেটা বলতে চাচ্ছি যে কোন রকমের আন্ডার এনি সার্কামস্ট্যান্স সরকার কিভাবে 79,000 কস্ট ফিক্সড করেছে সেটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে বলা যাবে যে সেই এমইউতে লেখা ছিল, চুক্তিতে লেখা ছিল যে সমস্ত কস্ট বিয়ার করে মালয়েশিয়ান অথরিটি, মালয়েশিয়ান এমপ্লয়ার। কিন্তু সেক্ষেত্রে ভেরি আনফরচুনেট, মালয়েশিয়ান এমপ্লয়ার তো সেটা বিয়ার করেনি, বরং সেখানে প্রকিউরমেন্ট কস্ট বলতে যেটা হারুন সাহেব যেটা ভালো করেই বলেছেন, যেহেতু উনি ওই সয়েলে আছেন, সেই প্রকিউরমেন্ট কস্টটা বেড়ে গিয়ে যে কস্টটা হাই হয়ে গেছে এবং অটোমেটিকলি যে আমাদের লোক পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কস্ট ইনভলভ হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশের বেলা নয়, বাংলাদেশের বেলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো একটু বেশি, এটা নেপালের ক্ষেত্রেও হয়েছে কস্ট ইনভলভমেন্ট। আলিয়াদা চৌধুরী ভাই, কস্ট ইনক্লুশনটা নিয়েও আমি আসলে কথা বলতে চাই। আপনি একটা পর্যায়ে এখন একটু বলবেন যে মালয়েশিয়ায় একটা শ্রমিক বা একটা লোক চাকরি নিয়ে যেতে চায়, যে এটা তো আপনার কাছে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার ক্ষেত্রে আপনারা কত টাকা আপনারা লাভ করেন, লাভ করার লক্ষ্যমাত্রাটা কত? আসলে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নাই। আমরা যেহেতু এই ট্রেডে অনেক বছর ধরে আছি, আমাদের কোনো ফিক্সড কিছু নাই। আমাদের এখানে অনেক ক্ষেত্রে আমরা সার্ভিসটাকে প্রাধান্য দিই। প্রথম হচ্ছে আমরা মানুষ, মানবিক, তারপর হচ্ছে আমরা সার্ভিস। ডেফিনেটলি আমার বিজনেসটাকে আমরা এটাকে আমার সার্ভিস সেক্টর থেকে আমরা 10 থেকে 20,000 টাকা পর্যন্ত যদি আমি সার্ভিস পাই, আমার মনে হয় এটা গুড এনাফ আমার জন্য। 10 থেকে 20,000 টাকা পর্যন্ত আমি শুধু মানুষ সেক্টর, ঠিক আছে, 10 থেকে 20,000 টাকা, ফেয়ার এনাফ। আমি একটু হারুন রশিদ ভাইয়ের কাছে আসতে চাই যে হারুন রশিদ ভাই, আপনি যেহেতু আমরা আপনাকে মালয়েশিয়ায় অভিবাসন বিশেষজ্ঞ বলছি, কারণ আপনি আসলে এই বিষয়গুলি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, আপনি ভয়েস রেজ করছেন, অনেক জায়গায় লেখালেখি করছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে রিক্রুটিং এজেন্সিগুলি একজনের কাছ থেকে আপনি একটা হিসাব এর আগে দিয়েছেন, এটা আমি আরেকটু পরিষ্কার হতে চাই যে একজন বিদেশ গমনিচ্ছু বা মালয়েশিয়া গমনিচ্ছুর কাছ থেকে কত টাকা লাভ বা মুনাফা তারা করে থাকেন? ওকে, মুনাফার দিক থেকে যদি আসি, যে মানে টোটালটাই তো মুনাফা, মানে যদি আপনি বিভিন্ন লেয়ারে হিসাব করেন, হ্যাঁ, মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে আনটিল দ্য গ্রাউন্ড লেভেলে বাংলাদেশে যে শ্রমিক কালেক্ট করে, হ্যাঁ, যার মাধ্যমে রিক্রুটিং ইনস্টিটিউট আছে, প্রত্যেক লেভেলে যে টাকাটা দেওয়া হয় টোটালটাই প্রফিট। হ্যাঁ, কারণ মালয়েশিয়ান গভর্নমেন্টকে এখানে যে আলী হায়দার ভাই যেটা বলেছে যে এখানে মালয়েশিয়ার যে কস্টাল লেভি, হ্যাঁ, মানে যেটা ইমিগ্রেশনকে দিতে হয়, হ্যাঁ, সেটা তো মালিক পক্ষ দেওয়ার কথা। হ্যাঁ, অনেক মালিক পক্ষ এখানে দিয়েওছে, অনেকে আবার দেয় নাই, সেটা হলো প্রফিট মেকিং এর জায়গায় যায়। তো এখানে বাই ল যেটা হচ্ছে, বাই সিস্টেম হচ্ছে মালয়েশিয়ান মালিক পক্ষ শ্রমিকদের কস্ট মালয়েশিয়ান পার্ট বিয়ার করবে, বাংলাদেশের পার্ট শ্রমিকরা বিয়ার করবে। কিন্তু এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে, আপনি দেখেন যদি লেয়ার গুলো হিসাব করেন, 7-8টা লেয়ার, এই 7-8টা লেয়ারে তো প্রত্যেকটা মানুষ প্রফিট করতেছে। হ্যাঁ, মালিক, মালয়েশিয়ান সরকার, দেন মালয়েশিয়ায় যারা আমাদের বিভিন্ন লেয়ারের এজেন্টস আছে তারা, রিক্রুটিং এজেন্সি, তার অন টপ অফ সিন্ডিকেট, যেটা একটা সফটওয়্যারের মাধ্যমে দাঁড় করানো হয়েছে। হারুন ভাই, অন্যের লাভটা আমরা আবার হিসাব করব, আমরা অনেকগুলি প্রশ্নের মধ্যে আসতেছি। আমি বলতেছি বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সি আছেন, তারা মালয়েশিয়ায় যেতে চান, মানে আমার কাছ থেকে তারা কত টাকা লাভ করেন আসলে সাধারণত? আলী হায়দার ভাই, আমার কাছ থেকে কত টাকা লাভ করেন সেটা বলেন। সেটা আলী হায়দার ভাইরা ভালো বলতে পারবেন, কারণ আমাদের উনি বলেছেন 10,000 টাকা থেকে 20,000 টাকা, 10-20,000। সেটাই বলতেছি যে মূল রিক্রুটিং এজেন্ট 10-20,000 করতেছে, কিন্তু তাদের আবার সাব এজেন্ট আছে, সাব এজেন্টরা কত নিচ্ছে সেটা কিন্তু আলী হায়দার ভাইদের মনিটরিং নাই, রিক্রুটিং এজেন্সির কোনো মনিটরিং নাই তার সাব এজেন্টরা কত নিচ্ছে। এক্স্যাক্টলি, মানে তার চেয়ে বড় কোশ্চেন হচ্ছে খালিদ মহিউদ্দিন ভাই, এটা হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট। আমাদের দেশে, বাংলাদেশে রিক্রুটমেন্ট সিস্টেমে কোনো এস্টাবলিশড এখনো কোনো ইথিক্যাল কোনো স্ট্যান্ডার্ড কোনো আমরা পলিসি এখনো অ্যাডপ্ট করতে পারিনি। জি, আপনি ভালো করে জানেন। জি হারুন ভাই বলেন। আমি একটু আসতেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে সরকার যখন বলল যে 79,000 টাকায় একটা শ্রমিক মালয়েশিয়ায় যাবে, আমরা সবাই জানি গত 2 বছর যাবত যে প্রত্যেকটা শ্রমিক 5 লাখ 6 লাখ দিয়ে মালয়েশিয়া আসতেছে। কেন সরকার গত 2 বছর বা আপনারা বাইরে থেকে রিক্রুটিং এজেন্সির
অ্যাসোসিয়েশন থেকে কেন এই কোশ্চেনটা রেইজ করলেন না? সরকার কেন মনিটর করলো না? আমাদের যে হাজার হাজার কোটি টাকা 1 বিলিয়নের উপরে মালয়েশিয়ায় চলে আসলো মানি লন্ডারিং হয়ে, এট দ্য সেম টাইম এই শ্রমিকটা এত দিয়ে যাচ্ছে, মিডিয়া নিউজ করেছে, শ্রমিকরা বলেছে, আমরা বলেছি, তারপরে কেন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার মনিটরিং করা হলো না? এটা আমার 1 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হলো, আপনারা রিক্রুটিং এজেন্সির অ্যাসোসিয়েশন, আপনাদের পক্ষ থেকে কেন এটাকে ফ্রন্ট লাইনে এটা মনিটরিং করা হলো না? আপনারা জানেন যে মালয়েশিয়ার ক্ষেত্রে অতীতে ওই ঘটনাগুলো ঘটেছে এবং যার ফলে আমার বন্ধ হয়ে গেছে। এইবারও সরকার কেন মনিটরিং করার? সরকার এমওইউ সাইন করেছে, সরকার বলতেছে বাংলাদেশের শ্রমিক বিদেশে পাঠানো দরকার রেমিটেন্সের জন্য, আবার সেম টাইম সরকার কেন মনিটরিং করলো না? সেখানে আমরা নাগরিক হিসাবে কোথায় যাবো এই মনিটরিং এর জন্য? নাগরিক হিসাবে কোথায় কোশ্চেন করব? আবার অনেক সময় দেখতেছি যে আপনাদের রিক্রুটিং এই সিন্ডিকেশনটা রাষ্ট্রের চেয়েও পাওয়ারফুল। যেমন মালয়েশিয়ান হাই কমিশনে বাংলাদেশের যে হাই কমিশনার, ইভেন মালয়েশিয়ান নিউজে আসছে যে বাংলাদেশ মালয়েশিয়ান রিক্রুটমেন্ট হয়ে গেছে। আমরা প্রশ্ন করব, আমরা স্পেসিফিক কতগুলি প্রশ্ন করি। এক হচ্ছে আপনি মালয়েশিয়ার টাকা পাচার সম্পর্কে এবং এই ৭৯,০০০ টাকা যে যাওয়া যায় না মালয়েশিয়ান, এবং তিনি স্পেসিফিক প্রশ্ন করেছেন। আলী হায়দার ভাই, আপনি যদি এই প্রশ্নটা জবাব দেন তাহলে আমরা পরবর্তী প্রসঙ্গে যাইতে পারবো, কারণ প্রশ্ন বেশি করলে পরে আবার এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হারুন ভাই, আপনি প্রশ্নগুলি মনে রাখবেন। যে আলী হায়দার ভাই, এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে কি, যখন এমইউ করে তখন কিন্তু বাইরে অর্গানাইজেশন ছিল না, এখানে প্রশাসক ছিল, যার জন্য আমরা একটা ইনস্টিটিউশনালি এটাকে আমরা নজরদারি করতে পারিনি। যখন লোক যাওয়া শুরু হয়েছে, আপনাদের মনে থাকার কথা, কয়েকটা ফ্লাইট আমাদের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় ওনারা এয়ারপোর্টে গিয়েছেন, প্যাসেঞ্জারদের সাথে কথা বলেছেন, মিডিয়া ফোকাসিং করেছেন এবং প্রত্যেক ওয়ার্কারদেরকে জিজ্ঞাসা করেছেন আপনারা কত টাকা দিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক ওয়ার্কার মানে একদম তোতা পাখির মতো এই অঙ্কটাই বলতেছে আমরা ১৯,০০০ টাকা দিয়ে যাচ্ছি। ১৯,০০০ টাকা ফ্যাকশন 78,000 প্লাস 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 দিয়ে যাচ্ছি। এখন মানে এটাকে আমাদের শ্রমিক ভাইদের শিখিয়ে দেওয়া হয়েছিল, আপনারা শিখিয়ে দিয়েছিলেন? ডেফিনেটলি তারা এই ফিগারটাই বলেছে। আমার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ না আসবে, কেউ কোনো কোম্পানি, যেমন আপনার এই যে লাস্টে যে ডেড ব্লকটা হয়ে গেল ৩১ তারিখে, আমরা তাড়াতাড়ি পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিলাম, মন্ত্রণালয় তদন্ত কমিটি করলো, আমরা সম্মিলিতভাবে কাজগুলো করছি। কতজন যেতে পারেনি, মানে কি কারণে যেতে পারেনি, কিন্তু আলী হায়দার ভাই, আপনি আমার আলী হায়দার চৌধুরী ভাই, আপনি মানে এই প্রসঙ্গে হয়তো আমি একটু পরে আসতাম, কিন্তু আমি একটু বলি যে আপনি সত্যি সেই দিন জানলেন যেদিন এয়ারপোর্টে ৩ দিন ধরে আটকে থাকা বেশ কিছু আমাদের ভাইরা মালয়েশিয়া যেতে পারলো না, সেদিনই আপনি প্রথম জানলেন যে এরা আসলে যেতে পারবে না? পত্রিকায় তো লেখালেখি হয়েছে ১৫ দিন আগের থেকে। না 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 খালেদ ভাই আমার মনে হয় এখানে কোথাও ভুল আছে। কারণ আমরা মেয়ের ৩১ তারিখে যখন ইয়েটা হয়, ডেডলাইনটা হয়, আমরা তখন তার আগেই আমরা মন্ত্রণালয় আমরা সম্মিলিতভাবে আমরা মিটিং করেছি। আমরা মিটিং করে আমরা তখন চেষ্টা করেছি যে টোটাল আমাদের এখন এখানে পাইপলাইনে কতজন কর্মী আছে। আনফরচুনেটলি এখানে অনেকগুলো এরর হয়ে গেছে। সে এররটা হয়ে গেছে খালেদ ভাই, আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার এই ২৪ জানুয়ারি ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান সরকার কোনো ই ভিসা ইস্যু করে নাই। সেগুলি আপনারা বলেছেন, কিন্তু সেগুলি হচ্ছে প্রবলেম, কিন্তু এইটা তো ফ্যাক্ট। আপনারা সলিউশনটা করতে পারেন নাই। আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, পরে আবার ২ দিন পরে বলেছেন যে সবাইকে টাকা ফেরত দিবেন, কিন্তু আপনারা কিন্তু সলিউশন করতে চেষ্টা করেন নাই। আলী হায়দার ভাই, খালেদ ভাই একটু আমি বলি, আমরা সলিউশন করার চেষ্টা করেছি। আমরা মন্ত্রণালয়ের সাথে বসছি। আমরা না হলে এই যে এতগুলো ফ্লাইট যে অপারেট হলো, লাস্ট দিন যে 9টা ফ্লাইট অপারেট হলো, বাংলাদেশ বিমান সহ এতগুলো ফ্লাইটের ব্যবস্থা করলো কে? সরকার করেছে। ডেফিনেটলি আমরা পরামর্শ দিয়েছি, সুপারিশ করেছি, আমরা সহ করেছি। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো পরিসংখ্যানটা ছিল না যে এক্স্যাক্টলি কত পাইপলাইনে আমাদের কি পরিমাণ লোক যাচ্ছে। এখানে আরেকটা এরর যেটা হয়ে গেছে, ইন দ্য মিন টাইম বাংলাদেশ গভর্নমেন্ট 53 এমপ্লয়ার ব্ল্যাক লিস্ট করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট 53 এমপ্লয়ার, আর মালয়েশিয়ান গভর্নমেন্ট 47 এমপ্লয়ারকে ব্ল্যাক লিস্ট করেছে। টোটাল এই যে এমপ্লয়ার গুলোকে ব্ল্যাক লিস্ট করেছে, এদেরও ওয়ার্কাররা ই ভিসা হয়ে এখানে ব্লক হয়ে আছে। ওকে, লাস্ট যে ডেটটা সবাই রাশ করেছে যে এয়ারপোর্টের দিকে ইয়া করার জন্য কোন রকম ফ্লাইট ধরতে পারে কিনা।
টোটাল একটা ম্যাচআপটা হয়ে গেছে। এখন ওকে সরকার যখন বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তিতে আমরা কি পেলাম, চিত্রটা আমাদের সামনে কি আসলো, টোটাল আমরা 3000 কর্মীর আমরা ডাটাটা পেলাম। 3000 কর্মী সরকারের কাছে দিয়েছে, আমাদের কাছে কিছু সংখ্যক আসছে, আমরা এগুলো মন্ত্রণালয়ে দিয়েছি। আমি ডাটা এই হচ্ছে প্রসঙ্গে আমাদের চিত্র। এই ডাটা প্রসঙ্গে আমাদের একজন দর্শক তিনি একটি মন্তব্য পাঠিয়েছেন, সেটি একটু আপনাকে পড়ে শোনাতে চাই। আহমেদ বশির উনি বলেছেন, হ্যাঁ এটি শিখিয়ে দেওয়া হয়েছে এবং দলিলে সই করিয়ে তারপরে বিমানের টিকিট দেওয়া হয়েছে, ভিডিও করে নেওয়া হয়েছে। আর মন্ত্রী বলেছে লিখিত অভিযোগ দিন। লিখিত অভিযোগ কিভাবে দিবে একজন কর্মী? হাওয়েভার আমরা একটু দ্রুত আবার একটু পরের প্রসঙ্গে যে আপনি এটি চমৎকার উত্তর দিয়েছেন। শুধু এই জায়গায় একটু বলেন তো যে আলী হায়দার চৌধুরী ভাই, আপনার মতো এরকম একটা সজ্জন মানুষ যিনি একজন মুক্তিযোদ্ধা বটেন, আপনি কি আসলে যে আপনার সাব রিক্রুটিং এজেন্সি তার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই? আপনি জানেন না তারা কত টাকা নেয়, বা আপনি এটাতে কোনো কিছু করতে পারেন না, বা আপনারা কোনো কিছু করতে পারেন না তাদেরকে? এটা নিয়ে আপনি জানেন যে এই যে সাব এজেন্ট যেটাকে সাব এজেন্ট বলা হয়, এটাকে গভর্নমেন্ট এখন রিকগনাইজ দিয়েছে। ইমিগ্রেশন এক্ট 2023 এর মধ্যে তাদেরকে রিকগনাইজ দিয়েছে, তাদেরকে কিভাবে জবাবদিহিতে আনা যায়। অর্থাৎ আমাদের এখনো সাব এজেন্ট বেস আমাদের এই সাপ্লাই চেইনটা, আমরা এখন এই সাব এজেন্টটাকে কিভাবে জবাবদিহি যতক্ষণ পর্যন্ত আনতে না পারবো, মাইগ্রেশন কস্ট গুলো এই যে স্টেপ বাই স্টেপ, যেটা হারুন বলেছেন, একদম প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী থেকে সেই গ্রামের ওই লোকটাকে ধরে সে 3 হাত 4 হাতে হয়ে সে যখন আমাদের কাছে আসে, কস্ট এটা অটোমেটিকলি বেড়ে যায়। আর এবং ওই গ্রামের লোকটা কিন্তু ট্রাস্ট করে তার গ্রামের লোকটাকে, তার পাশের বাড়ির লোকটাকে, সে আমাকে ট্রাস্ট করে না। এই যে যতক্ষণ পর্যন্ত এই মাঝখানের এই ব্যারিয়ারটা তুলতে না পারবে, আমার ইনফরমেশনটা আমরা যতক্ষণ পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে না পারবো, সরকারি মানে নিয়ম নীতিগুলো। আলী হায়দার ভাই, এটা নিয়ে আমি আপনার সাথে আবার কথা বলবো, কিন্তু আপনার কাছে মনে হয় না আপনারাও একটা ইচ্ছা করেই এইটা এক ধরনের এজেন্সিশিপ, এক ধরনের এই ঘোলা পানি, সেটা আপনাদের অনেক এজেন্সি সেটা ইচ্ছা করেই রাখে যাতে তারা এরকম মানে এই ইনফরমেশনটা পাইতে তারা না পারে ঠিক মতো? আপনার কাছে মনে হয় না এটা রাখা হয় কিনা? আমি আসবো আবার আপনার কাছে একটা অন্য একটা প্রশ্নে, কিন্তু আমি একটু এই মুহূর্তে জনাব হারুনুর রশিদ আপনার কাছে আসতে চাই। হারুনুর রশিদ ভাই, এই কথা তো সত্য আলী হায়দার ভাই যেটি বললেন, যে বাংলাদেশের মানুষ সাধারণত তার ভাই, পরিচিত আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন, গ্রামের লোক, তাদেরকে বিশ্বাস করেই বিদেশে আসতে চায়। এবং আপনারা যারা মালয়েশিয়ায় প্রবাসে ভালো অবস্থানে থাকেন, তারা সেই সুযোগটা অনেক ক্ষেত্রে আপনারা নিয়েছেন, নেন, এবং তারা চাকরির কথা বলে, অনেক সময় যে কাজের কথা বলে, তার চেয়ে অন্য কাজের কথা বলে, রিক্রুটিং এজেন্সির বাইরেও আপনারা আসলে কোনো মতে ভিসা নিয়ে তুমি চলে আসো, আমি তোমাকে দেখবো বলেও অনেককে আসলে, মানে আমি আপনার কথাও বলতেছি না হারুন রশিদ ভাই, কিন্তু প্রবাসে যারা আছেন, যারা আপনার মতো ভালো অবস্থানে আছেন, উঁচু জায়গায় আছেন, যাদের একটা বলার ভয়েস আছে, যারা অনেক বেশি উচ্চ শিক্ষিত, তারা কিন্তু এই কাজটি নিয়মিতই করে থাকেন। আপনি কি এই ব্যাপারে যদি একটু মন্তব্য করেন? যারা একটু ভালো অবস্থানে আছেন তারাও কিন্তু টাকার জন্য, অর্থের জন্য বা নিজের সুবিধার জন্য অনেক সময় তাদের, মানে আমাদের যে শ্রমিক ভাইরা বিদেশে যেতে চাচ্ছে তাদেরকে বিপদে ফেলেন, মিথ্যা কথা বললে নিয়ে অনেক জায়গা থেকে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমাদের বাংলাদেশে এই প্রবাসী খাতটা ডেভেলপ করার জন্য আমার মিনিস্ট্রি আছে। মিনিস্ট্রির আন্ডারে সারা বাংলাদেশে প্রতিটা থানা উপজেলায় তাদের সেন্টার আছে, রাষ্ট্রের বিভিন্ন মেশিনারি কাজ করতেছে। দেন আলী হায়দার ভাইদের এই রিক্রুটিং এজেন্সির বিভিন্ন লেয়ারে তাদের লোকজন আছে, এবং কোনো একটা ওয়ার্কার বাংলাদেশ থেকে আসতে হলে, যে আমি আত্মীয় বা মালয়েশিয়ায় যে আত্মীয় আছে তার মাধ্যমে বললেই তো আসতে পারবে না। দে হ্যাভ টু ফলো দ্য গভর্নমেন্ট প্রসেস, যেটা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়েই মালয়েশিয়া আসতে হবে। আমি ইচ্ছা করলেই কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সিকে দিয়ে নিয়ে আসতে পারতেছে না। ইটস এ প্রসেস ফলোড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিক্রুটিং এজেন্সি। সেইখানে যদি ঠিক মতো ফলো করা হয়, তাহলে একটা ওয়ার্কার এখানে এসে এত টাকা দিয়ে আসতে হইতো না। ওইখানেই তো ফলো করা হচ্ছে না, মানে মেশিনারি ইজ নট ওয়ার্কিং ইন বাংলাদেশ। ওকে, সেকেন্ড, মালয়েশিয়া যেটা বলতেছেন, মালয়েশিয়ার পার্টে যেটা হচ্ছে যে অফকোর্স এই পার্টে বিভিন্ন জন বাংলাদেশের বহুত লোকজন যারা এই মিডলম্যান হিসাবে কাজ করতেছে, এই মিডলম্যান গুলোর সাথে আবার কিন্তু বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরই কানেকশন। মানে এই রিক্রুটিং আমাদের যে বাংলাদেশের এখানে সার্ভিস প্রোভাইড করতেছে বিভিন্ন জায়গা থেকে, কানেকশনের কথাটা হারুন ভাই, কানেকশনের কথাটা আমরা পরে আসি। আপনি আমাকে বলেন তো, যে আপনারাই তো সেই মধ্যস্বত্বভোগী, বা যেটাকে আপনি মিডলম্যান বলছেন, বা সেই সুবিধাভোগী, তারা তো আপনারাই, মানে বাংলাদেশি লোক। আমি মালয়েশিয়ানদের পার্টটা পরে আসি, বাংলাদেশের লোকেরাই তো এটা করতেছেন আপনারা, তাই না? হ্যাঁ, মানে মেজরিটি হইতেছে মিডলম্যান হিসেবে বাংলাদেশিরা ইনভলভ এখানে, সাথে লোকালরা আছে।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখানে এই যে মিডলম্যান যারা কাজগুলো বিভিন্নভাবে সংগ্রহ করতেছে, তার চেয়ে খালেদ ভাই সবচেয়ে বড় কথা হইতেছে যে এই আমাদের ধরতে হবে যে কিভাবে সিন্ডিকেশনটা হলো, মানে নোয়িংলি মালয়েশিয়ান গভর্নমেন্ট নোয়িংলি কিভাবে সিন্ডিকেটকে দিল, হ্যাঁ, নোয়িংলি বাংলাদেশ সরকার কিভাবে অ্যাগ্রিড হলো যে আমার দেশের নাগরিককে বিদেশে আনার জন্য কম খরচে প্রমিস করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 79,000-এ মালয়েশিয়া আনার কথা বলে, হ্যাঁ, তারা এই সিন্ডিকেশনের মাধ্যমে যখন অ্যাপ্রুভ করলো, রাষ্ট্র যদি কোনো নাগরিককে এইভাবে মানে প্রমোট করে বিদেশে যাওয়ার জন্য প্ররোচনা দেয়, রাষ্ট্রই তো এখানে প্ররোচনা দিচ্ছে, সাথে যারা সার্ভিস প্রোভাইডার আছে। সো ওই জায়গাটায় আমাদের প্রথম ধরতে হবে যে লিগ্যাল চেনে রাষ্ট্র এবং যারা সার্ভিস প্রোভাইডার তারা যদি সমস্ত কিছু সিস্টেম ফলো করে না, তাহলে তো লেবার মাইগ্রেশন এই প্রবলেমগুলো বারবার হওয়ার কথা ছিল না। আমি একটু হারুন ভাইয়ের সাথে সাবমিট করতে চাই। জি জি, আলী হায়দার ভাই আপনি বলবেন। হারুন ভাই আপনি দ্রুত শেষ করেন। জি, আলী হায়দার ভাই আপনাদের একটা বড় ভূমিকা হচ্ছে, আপনি জানেন 18 সালে যখন 10 জনের সিন্ডিকেট হলো, সেই মুহূর্তে বাংলাদেশে আপনারা কেস ফাইল করেছিলেন, সেই কেসের কি অবস্থা আমি জানি না। ইন্টারেস্টিং জিনিস, আপনাদের মানে সাধুবাদ জানাই যে আপনারা কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের কোর্টে হাইকোর্টে আপনারা একটা কেস ফাইল করেছেন, সেই কেসের কি হলো জানি না, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে। আবার সেই সিন্ডিকেটে 2000 আচ্ছা হারুন ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আলী হায়দার ভাই আপনি যেটা সাপ্লিমেন্ট করতে চান এটা প্লিজ 1 মিনিটের মধ্যে বলবেন, কারণ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এখন এসেছি, সেখানে অনেকগুলি প্রশ্ন আমাদের দর্শকদেরও আছে, আমাদের এটা করতে হবে। জি, আপনাদের ইনফরমেশনের জন্য একটা জিনিস বলি, সম্ভবত 2014 সালে মালয়েশিয়ার সাথে যখন G2G চুক্তি হয়, তখন 37,000 টাকা দিয়ে যাওয়ার জন্য 37,000 টাকা দিয়ে যাওয়ার জন্য চুক্তিটা হয়, এবং এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে। আপনি বলেন সেই সময়ে ওখানকার মধ্যস্বত্বভোগীরা কি সহযোগিতা করেছিল? গভর্নমেন্টকে সহযোগিতা করেছিল? একটা জবও তো তারা দেয় নাই। তখন মাত্র সরকার 1 বছরে 1000 লোক পাঠাতে পেরেছে। এটা কি ওখানকার যে মিডলম্যানরা যারা আছে, এটা মানে দুই হাতেই তালি বাজতে হবে, এখান থেকে এবং ওখান থেকে। আমাদের প্রত্যেকটা দেশে আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু হারুন ভাই যে কথাটি তুলেছেন সেইটা আপনি বলবেন কিনা যে সরকারের যে এজেন্সিগুলি এখানে আছে সেটা মনিটর করার জন্য তারা তাদের দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ কিনা, মানে এই যে প্রসেসের মধ্যে দিয়ে এটা যাওয়ার কথা সেই প্রসেসগুলি ডিউভাবে মানে অনুসরণ করা হয় কিনা? অবশ্যই অনুসরণ করা ছাড়া তো একটা লোকও যেতে পারবে না। আর হারুন ভাইয়ের সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি। আপনি জানেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ভিসা, যেটা খালেদ ভাই আপনি ভালো করে জানেন, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ভিসা যারা যায়, আত্মীয় স্বজন ওখান থেকে ভিসা পাঠায় প্রসেস করে দেয়, এটা একটা প্রক্রিয়া। ইন্ডিভিজুয়াল লেভেলে এখন যে কোনো ব্যক্তি, সে কোনো রিক্রুটিং এজেন্সি লাগবে না, সে ইন্ডিভিজুয়াল দ্বারা কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে পারে। সুতরাং দ্যার ইজ এ প্রসেস। এটা গভর্নমেন্ট এটাতে এখন এটা কিন্তু মালয়েশিয়া করতেছে সম্ভব না। আপনি সিন্ডিকেট সব দেশের ক্ষেত্রে আমি পার্টিকুলার মালয়েশিয়ার ক্ষেত্রে বলি না। আমার কাছে মনে হয় এইবার যে প্রসঙ্গটিতে আমি আসতে চাই সেটি হচ্ছে যে মালয়েশিয়ায় গিয়ে চাকরি বা মালয়েশিয়াতে সত্যি চাকরির কি সুযোগ রয়েছে এখন, এবং মালয়েশিয়াতে যারা আছেন শ্রমিক ভাইরা তারা আসলে কি ফেস করছেন। তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক, নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া সব কর্মী পাঠাতে না পারাকে সরকারের ব্যর্থতা মনে করেন কিনা? শতকরা 98% মনে করে যে হ্যাঁ এটা সরকারের ব্যর্থতা, শতকরা 2% মনে করে যে না এটা সরকারের ব্যর্থতা না, এটা অন্য কারো ব্যর্থতা হয়তো তারা মনে করছেন। 50,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি মালয়েশিয়াতে চাকরির বাজারটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের দর্শকরাও আসলে চাকরির বাজার নিয়ে অনেকে কথা বলছেন যে মালয়েশিয়াতে আমরা এখন এই চাকরির বাজারের ক্ষেত্রে অনেক ধরনের করুণ অবস্থা দেখছি। বা আপনি আসলে আলী হায়দার ভাই আপনি যাই বলেন না কেন, আমাদের কোনো দর্শক এখন পর্যন্ত বলে নাই যে তারা 79,000 টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে পেরেছে, বা তারা কেউ শুনেছেও যে তারা 79,000 টাকা দিয়ে যেতে পেরেছে। 4.5 লাখ 5 লাখ থেকে 6 লাখ 6.5 লাখ টাকার কথা বলছেন, কিন্তু তারা পাশাপাশি এই কথাও বলছেন 5.5 লাখ 6 লাখ টাকা আসলে কোনো ব্যাপার না, ওইখানে গিয়ে যদি আমরা চাকরি পেতাম, সেই চাকরিটা আসলে পাচ্ছে না। এবং যে চাকরির কথা বা যে বেতনের কথা বলছেন সেই বেতনটা তারা পাচ্ছে না, তাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, ইন্স্যুরেন্স বা আসলে লিগেল পারমিশন অনেক সময় তাদের থাকছে না, ওইখানে তারা কোনো মতে লুকিয়ে চুরিয়ে পালিয়ে কোনো মতে থেকে তারা মানবতার জীবনযাপন করছে। এই ক্ষেত্রে আপনি রিক্রুটিং এজেন্সির ভূমিকাটা কি সেটা নিয়ে আপনি পরে বলবেন, আগে আমি হারুন ভাইয়ের কাছে শুনতে চাই যে হারুন ভাই এর জন্য আপনি আসলে দায় কাকে করেন? আমি 4টা এজেন্সির কথা বলি, একটা এজেন্সি হচ্ছে সরকার, একটা হচ্ছে বাংলাদেশ সরকার, একটা মালয়েশিয়ার সরকার, একটা রিক্রুটিং এজেন্সি, আর 4 হচ্ছে আপনি যাদেরকে মিডলম্যান বলছেন তারা।
কার কি দায়িত্ব যে এই যে আপনি টাকা নিয়ে আপনি আনলেন, আনার পরে আপনি খালেদ ভাই, ভেরি ইন্টারেস্টিং মালয়েশিয়া আর বাংলাদেশের রিক্রুটমেন্টটা। আমি আলী হায়দার ভাই অবগত আছেন ভালোভাবেই যে বাংলাদেশ নিয়ে মালয়েশিয়া সবসময় টেস্ট খেলে, মানে টেস্ট শুরু করে রিক্রুটমেন্টে। 2006-7 যেটা করছে মালয়েশিয়া, যে আউটসোর্সিং একটা মেকানিজম করে নামমাত্র কোম্পানিতে যাদের কোনো অপারেশন নাই, শুধু রেজিস্ট্রেশন আছে, তাদের মাধ্যমে লাখ লাখ ওয়ার্কার মালয়েশিয়া আইনে যারা রাস্তাঘাটে ছিল, তাদের কোনো কাজ হয় নাই। পরবর্তীতে যেটা হয় যে আমরা তো হিউম্যান বিইং, আমরা তো মানুষ, হ্যাঁ, আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে ওই 7-8 হাজার হাজার লোকজন রাস্তাঘাটে ছিল, সেটা আমরা বিভিন্নভাবে এই রেইজ করার চেষ্টা করেছি যে নামমাত্র কোম্পানিতে নিয়ে আসে বিভিন্ন লেয়ারের লোকজন, মালয়েশিয়ান গভর্নমেন্টের লোকজন জড়িত এটা অ্যাপ্রুভালের ক্ষেত্রে, হ্যাঁ, এবং আমাদের এজেন্সিগুলো জড়িত, মালয়েশিয়ান এজেন্ট জড়িত। কিন্তু ওই সময় ইন্টারেস্টিং হলো যে আউটসোর্সিং সিস্টেমটা ইট গোস এগেইনস্ট দ্য বেসিক ইমিগ্রেশন ল, সেইটা ভায়োলেট করেও এই আউটসোর্সিং মেকানিজম করছে। বলা আছে মালয়েশিয়ান ইমিগ্রেশন লতে যে ওয়ার্কার্স ক্যানট ওয়ার্ক এলসওয়্যার অ্যাপার্ট ফ্রম দ্য স্টিপুলেটেড ওয়ার্ক প্লেস, মানে যে কোম্পানিতে তার ভিসা হয়েছে, যে জায়গার নামে ভিসা হয়েছে, ওই জায়গা ছাড়া কোথাও কাজ করতে পারবে না, এটা হলো ইমিগ্রেশন ল। কিন্তু আউটসোর্সিং সিস্টেম করাতে 2007-8 আমাদের এই ঘটনাটা ঘটেছিল, যার ফলে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ হলো। আবার আসেন যে 2012-তে আলী হায়দার ভাই যেটা টান দিলেন G2G যখন হলো 37,000 টাকায়, তখন আমাদের নাগরিক হিসাবে বা আপনারা রিক্রুটিং এজেন্সি বা সরকারের এখানে হাই কমিশন আছে, তারা কতটুকু আমরা প্রমোট করেছি যে G2G-তে কম খরচে আমাদের লোকজন আসতে পারবে। আলী হায়দার ভাই, আপনার অবগতির জন্য আরেকটা জিনিস বলতেছি, এথিক্যাল রিক্রুটমেন্ট যেটা সাপ্লাই চেইনে বলা আছে, মানে মালয়েশিয়ার অনেক বড় বড় কোম্পানি যারা এখন এথিক্যাল রিক্রুটমেন্ট করতে বাধ্য, কারণ তারা এক্সপোর্টে বাধা খাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এথিক্যাল রিক্রুটমেন্ট হলো উইদাউট কস্ট। তো 2012-তে আপনি 37,000-এর কথা বলতেছেন, এই মুহূর্তেও গত 2-3 বছরে এই যে বড় বড় কোম্পানি যেগুলো মালয়েশিয়া আছে, যারা সাপ্লাই চেইন কোম্পানি প্রোডাক্টের, তারা কিন্তু ইন্ডিয়া থেকে উইদাউট কস্ট ওয়ার্কার নিয়ে আসে। টপ গ্রুপ বলেন, ফেলডা বলেন, এরকম বেশ কিছু কোম্পানি যেখানে আমরা মনিটরের হিসাবেও ছিলাম, বাংলাদেশ থেকে না। আচ্ছা, যে প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের একজন দর্শক আলী হায়দার চৌধুরী ভাই যে প্রসঙ্গে কথা বলছিলেন হারুন রশিদ ভাই, সেই প্রসঙ্গে আমাদের একজন দর্শক মনির খান বলছেন, আমরা চাকরি নিয়ে যে কথা বলছিলাম, আমি নিজে এসেছি 5 লাখ টাকা দিয়ে। মনির খান বলছেন এয়ারপোর্টে আসার পরে এজেন্সি পাসপোর্ট হাত দিয়ে বলে দিচ্ছে তাদের দায়িত্ব এখানে শেষ, আমি যেখানে পারি চলে যেতাম, কিন্তু কোথায় যাব আমি তো এই দেশের কিছুই চিনি না। হারুন ভাই, আপনি কনক্লুড করবেন। রাইট। এখন আসেন যে 2018-তে একই ঘটনা ঘটছে, কিন্তু 2022-23-24-এ যে এই যে হাজার হাজার ওয়ার্কার বিভিন্ন জায়গায় নিয়ে আসে, মানে যেহেতু অ্যাকচুয়াল অপারেশন নাই, কোম্পানি নাই, জাস্ট রেজিস্ট্রেশন, যার ফলে এদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে কোথাও রেখে বলে যে মেডিকেল করাইতে হবে, তোমাদের ভিসা পাইতে হবে, তারপরে কাজে দিব। কিন্তু লেবার আপনি তো অ্যাপ্রুভাল নিয়ে আসছেন, কাজের অ্যাপ্রুভাল নিয়ে আসছেন, যেই দিন আসবেন সেই দিনে যদি ওয়ার্ক প্লেসে চলে যাওয়া হয়, ফ্যাক্টরিতে চলে যাওয়া হয়, পরের দিনে সে কাজে লাগতে পারে, এর মধ্যে মেডিকেল করে নিতে পারে। কিন্তু এটা হলো ধোঁকা, মানে নিয়ে এসে বিভিন্ন গুডানে বিভিন্ন সপ্লটে এদেরকে রাইখা দেয় কিছুদিন, তারপরে আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে লোকজন চলে যাইতে থাকে, হ্যাঁ। তারপরে মানুষ তো আমি যেটা বললাম, এর দেন তো তাদের খাইতে হবে, বাঁচতে হবে, এত টাকা দিয়ে আসে, তো অ্যাডজাস্ট হয়ে যায়। শ্রমিকরা মানে এজেন্সিগুলো কি করে, বা এখানে যে নাম মাত্র যেগুলো মালিক, সকল মালিক, কিন্তু তারা মালিক না, তারা এজেন্ট, তারাও এই লোকগুলো নিয়ে আসে। আবার অনেক মালিক আছে, ওয়ার্কার দরকার 10 জন, নিয়ে আসছে 1000। আচ্ছা, আমার মনে হয় এই 10 জনের জায়গায় 1000 জন নিয়ে আসা পর্যন্ত আমি আসতেছি। কিন্তু আলী হায়দার ভাই, আপনি একটু বলেন তো যে রিক্রুটিং এজেন্সির যে ব্যবসাটা আছেন, যেটাকে আপনি আসলে সবসময় মানে আমাদের সাথে টেলিভিশনের বাইরে বা ক্যামেরার সামনে বাইরে পিছনে আলাপেও আপনি এটাকে একটা সার্ভিস বলতে চান, কিন্তু এটা কিরকম সার্ভিস? আপনারা একটা লোক থেকে টাকা নিচ্ছেন, তাকে আসলে চাকরির নিশ্চয়তা দিচ্ছেন না, টাকা যতদূর নেওয়ার কথা তার থেকে বেশি নিতেছেন, ওইখানে গিয়ে তার কথা আপনারা ভুলে যাচ্ছেন, বলছেন যে এইটা যেমনি এমনি করো। আরও কিছু করুণ ঘটনা ঘটছে, কিছু কিছু লোকরা আসলে বিক্রি হয়ে যাচ্ছে অলমোস্ট স্লেভ হিসাবে, এরকম রিপোর্টও আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে হয়েছে। তো আপনি মানে এটাকে আপনি আসলে কি হয় দেখেন আলী হায়দার ভাই, মানে এটা খালেদ ভাই ডেফিনেটলি এই জাতীয় ঘটনা এটা অত্যন্ত নিন্দনীয়। আমি জানি না হারুন ভাই আমার সাথে একসাথে হবেন কিনা, এই যখন এই প্রক্রিয়াগুলো আমরা নিউজে আমরা শুনতে পেয়েছিলাম, সেখানে জবলেস অবস্থায় আছে,
এবং পত্রপত্রিকার মাধ্যমে, তখন আমরা এই সারাক্ষণ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো মনিটরিং করতেছিলাম, হাই কমিশনের সাথে আমরা কন্ট্যাক্ট করতেছিলাম, এবং এখানকার রিক্রুটিং এজেন্সির সাথে আমরা কমিউনিকেট করেছিলাম। লাস্ট আমরা ইন দ্য মান্থ অফ এপ্রিলে আমরা হাই কমিশন এবং আমরা সবাই অনলাইনে আমরা যখন মিটিং করলাম, তখন হাই কমিশন আমাদেরকে যে তথ্যটা দিল, যে সময়ে একটা নিউজ চলে আসছে যে 2 লক্ষ লোক ওখানে বেকার, 2 লক্ষ লোক, খেয়াল করেন, ঠিক সেই মুহূর্তে হাই কমিশনের তথ্য অনুযায়ী 5,000 প্লাস সেখানে এখন তাদের কাছে রিপোর্ট অনুযায়ী বেকার। সেখানে 2 লক্ষর যে তথ্যটা দেওয়া হলো, দেখা গেল যে এর ভিতরে যখন ই ভিসা হচ্ছিল না, তখন লক্ষ লক্ষ লোক ভিজিট ভিসায় মালয়েশিয়াতে ইন করেছে, যেভাবে হোক, অসাধুভাবে, অন্যায়ভাবে, আনএথিক্যাল ভাবে সেখানে ইন করে উইদাউট মানে ভিজিট ভিসায় সেখানে এই চাকরি করা শুরু করেছে, আনডকুমেন্টেড। সেগুলোকে সেখানে কাউন্ট হয়েছে। কিন্তু আমাদের পাঠানো কর্মীদের মধ্যে প্রাথমিক অবস্থায় বেশ কিছু কর্মী আমাদের বেকার অবস্থায় ছিল, এবং পর্যায়ক্রমে লাস্টে আমি এপ্রিল মাসের প্রথম এইটা একটু আলিয়াদের চৌধুরী ভাই এইটা একটু পরিষ্কার করতে পারবেন আপনি? এইটা কি সত্যি কথা যে আপনি আসলে 100 জনের চাকরি, আপনি বলতে আমি পুরো বাইরাকে বলতেছি, একদম রিক্রুটিং এজেন্সি যেগুলি সরকারের নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি, তাদের মাধ্যমে যাওয়া লোকজনের কথা বলতেছি, যে তারা জানতো যেখানে 100 লোকের 100টা স্পেসিফিক চাকরি আছে, সেখানে 100টা লোকই পাঠাইছে। আমাদেরকে কিন্তু আমাদের দর্শকরা বলতেছে যে আপনারা সেখানে পাঠিয়েছেন 100 চাকরি পেয়ে পাঠিয়েছেন 1000 লোক, সেই 900 লোকের কি হবে আপনারা? আমি জানি না, এটা তো আপনাদের ট্রেড সিক্রেট। আমি কিভাবে পাঠাবো আমি বলেন না, সিস্টেম তো সেটা অ্যালাউ করতেছে না। সিস্টেমটা হচ্ছে, আমি 100 লোক মালয়েশিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভেল দিয়েছে, 100টা লোকের কলিং হয়েছে, 100টা লোকের ই ভিসা হয়েছে, আমি এই 100টার বাইরে 101টাও কিভাবে পাঠাবো আপনি বলেন? কারণ এটা তো অনলাইন সিস্টেম, এটা বাংলাদেশ গভর্নমেন্ট মনিটরিং করতে পারছে, আমাদের বিএমইটি মনিটরিং করতে পারছে। আচ্ছা, আমি একটা বিশেষজ্ঞ মতামত নেই, আপনার অনুমতি নেই, একটা বিশেষজ্ঞ মতামত নেই। হারুন ভাই, আপনি আমাকে 30 সেকেন্ডে বলেন তো যে 100 লোকের কলিং আসলে কি শুধুমাত্র 100 লোকই পাঠানো সম্ভব, নাকি 101টা লোক, 1000টা লোক, 1500টা লোক পাঠানো সম্ভব? না, আলিহাজার ভাই রাইট, কিন্তু ব্যাপারটা হইছে এই যে অ্যাপ্রুভালটা নিচ্ছে ওয়ার্কার আনার জন্য অ্যাপ্রুভাল, সে অ্যাপ্রুভালই তো কাজ নাই। মানে আপনার রেজিস্ট্রেশন একটা কোম্পানি, তাদের কোনো অপারেশন নাই, তারা 1000 এখানে কারাপশন, মালয়েশিয়াও তাই কারাপশন। ডেফিনেটলি এটার জন্য দায়ী কে? হারুন ভাই। ও মানে ব্যাপারটা হচ্ছে যে 10টা চাকরির এগেইনস্টে অ্যাপ্রুভাল 100টা আসতেছে, তাই তো? হারুন ভাই, খালেদ ভাই, এইটা আমার মনে আমরা বিশ্বকের কাছ থেকে শুনছি, আমরা এটা আলিয়াদের ভাইয়ের কাছ থেকে 1 মিনিট শুনি। আলিয়াদের ভাই, আমি আমার কোশ্চেনটা রিফ্রেশ করি, আপনি কি এটা জানতেন না যে 10টা চাকরির এগেইনস্টে 100টা অ্যাপ্রুভাল আসতেছে, আপনি যে 100টা লোকরে পাঠাইলেন? মালয়েশিয়ান গভর্নমেন্ট এর জন্য রেসপন্সিবল। একটু প্লিজ আমাকে একটু বলতে দেন। জি মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে এইবার যেটা ইন্টিগ্রেটেড যে তাদের যে প্রসেসটা, সেটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট এমইও অনুযায়ী একটা ক্লজ দিয়েছে যে চাকরির নিশ্চয়তা মালয়েশিয়ান গভর্নমেন্টের, লোক পাঠানোর নিশ্চয়তা বাংলাদেশ গভর্নমেন্টের। মালয়েশিয়ান গভর্নমেন্ট যে অ্যাপ্রুভাল গুলো দিয়েছে সেটা নিশ্চয়তা প্রদান করে যে তাদের জব আছে, তার মানে কি তারা ইনভেস্টিগেশন করেছে, তারপরে তারা কলিং দিয়েছে, তারা অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা যখন নিশ্চয়তা দিয়েছে, আপনারা মালয়েশিয়ান একটা থার্ড পার্টির মাধ্যমে কিছু ভুয়া অ্যাপ্রুভাল জোগাড় করেন কেউ না কেউ? আমি কিভাবে জোগাড় করব? আমি সেই কোম্পানি বললো যে তার কাজ আছে, পরে যে সেই কোম্পানি আসলে কাগজে কলমে তো কোম্পানি হইতেই পারে মালয়েশিয়াতে, তাই না? খালেদ ভাই, আরেকটা জিনিস আছে, আপনি কয়টা স্টেপ শুনেন খালেদ ভাই, জি একটু প্লিজ। একটা স্টেপ হচ্ছে অ্যাপ্রুভাল বাই দি মালয়েশিয়ান অথরিটি, কলিং বাই দি মালয়েশিয়ান অথরিটি, এন্ড এটা ডিউলি অ্যাটেস্টেড বাই দি বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ হাই কমিশন প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে দেখে যে এই এমপ্লয়ার তার এতজন লোক কাজ করার একটা ভুয়া লোক যাইতে পারে কিনা, বাংলাদেশ হাই কমিশন যাওয়ার কথা অনেক হাজার হাজার। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশন তো হাজার হাজার লোকের ডিমান্ড অ্যাটাচ করে নাই। ফ্যান্টাস্টিক। আলিহাজার চৌধুরী ভাই, আপনি তো তাহলে একটা লোকেরও চাকরি ছাড়া সেখানে যাওয়ার কথা না, কিভাবে যায় সেটা আপনার কাছে আমি শুনবো। আমি একটু জনাব হারুনুর রশিদের কাছে শুনতে চাই। জনাব হারুনুর রশিদ, আপনি কি পয়েন্ট বলতে চাচ্ছিলেন সেটা একটা বলেন। এখানে যেটা আলিয়াদুর ভাই বলতেছিলাম যে এখানে অফকোর্স করাপশন করে আমাদের এজেন্সি বা মালয়েশিয়ান যারা এই প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি তৈরি করছে বাংলাদেশি ওয়ার্কারদের নিয়ে, তারা এই করাপ্ট সিস্টেমের মাধ্যমে এই অ্যাপ্রুভাল গুলো নিচ্ছে। এখন
আপনারা রিক্রুটিং এজেন্সি এবং না বাংলাদেশ কিন্তু সরকার, বাংলাদেশ হাই কমিশনকে আমাকে একটু আপনারা আমাকে শুধু একটু ক্লিয়ার বাংলাদেশ করেন। থেকে ঠেলতেছেন কেন হারেন না ভাই? নাকিব আপনি ভাই, ওই পার্টে যে নাকিব করাপশন ভাই, হচ্ছে ওটার দিকে না না আমি আমি আসতেছি, আমি আমি তো বললাম। মালয়েশিয়ান পার্ট আমরা পরে আসতেছি, আমি বাংলাদেশের পার্টটা একটু বুঝে নিই। হারুন ভাই, আপনি আমাকে একটু বুঝায় দেন, আলী হায়দার চৌধুরী ভাইয়ের কথা যদি সত্য হয় যে অ্যাপ্রুভাল দিবে হচ্ছে কোম্পানি, যেটা হচ্ছে মালয়েশিয়ান অথরিটি, কোম্পানির একটা কাজের এগেনস্টে একটা অ্যাপ্রুভাল দিবে, বাংলাদেশে হাই কমিশন Exactly. সেটা অ্যাটেস্টেড করবে যে তারা দেখবে যে এই কোম্পানি আসলে এক্সিস্ট করে কিনা, সেটা কোনো পেপার কোম্পানি কিনা। যদি এই দুইটা নিয়মই শুধু ফলো করা হয় তাহলে তো একটা লোকও চাকরি ছাড়া অবস্থায় মালয়েশিয়া আসা সম্ভব না। সেইটা কিভাবে আসে? Exactly. সেইটা কি বাংলাদেশের হাই Exactly. কমিশন টাকা খায়? সেইটা কি হচ্ছে মালয়েশিয়ান অ্যাপ্রুভাল অথরিটি টাকা খায়? কারা কারা টাকা খায় সেটা আপনি আমাকে একটু বলেন, এজেন্সি সেখানে কিভাবে ম্যানিপুলেট করে? ওকে, ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে মালয়েশিয়ান যেসব কোম্পানি অ্যাপ্রুভাল নেয় সেখানে ভুয়া কতগুলো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্রুভাল নেয়, সেটা মালয়েশিয়ান গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি সেটা ঠিকমতো মনিটরিং করে না। সেখানে একটা ক্লিয়ার কাট করাপশন মালয়েশিয়া অ্যাপ্রুভালের ক্ষেত্রে, মানে ভুয়া ডকুমেন্টের উপরে অ্যাপ্রুভাল দিয়েছে। এখন বাংলাদেশ হাই কমিশন অ্যাটাস্টেশন দেওয়ার ক্ষেত্রে এই যে মানে এতগুলো অ্যাটাস্টেশন ওনারা কেন এটা দায়িত্ব নিলাম আমি জানি না, কারণ অ্যাটাস্টেশনের তো দরকার হয় না, যেহেতু মালয়েশিয়ান গভর্নমেন্ট ভেরিফিকেশন করে আমার এই অ্যাপ্রুভাল দেওয়ার কথা, তারপরে বাংলাদেশ সরকার তার নাগরিকদের প্রটেক্ট করার জন্য ধরে নিলাম যে তারা এই অ্যাটাস্টেশন দিল, কিন্তু অ্যাটাস্টেশন দেওয়ার পরেও কেন এটা হলো? হ্যাঁ, এখন আসেন আলী হায়দার ভাই, যে এই যে অ্যাপ্রুভালগুলো কেন নিচ্ছে ভুয়া অ্যাপ্রুভাল, কারণটা হচ্ছে যে একটা অ্যাপ্রুভালের এগেইনস্টে আপনাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এইখানে যারা মিডলম্যান আছে তারা টাকাটা কিন্তু এইখানে দিচ্ছে, এই যে 5-7-10,000 রিঙ্গিত থেকে মালিক এবং এইখানে মিডলম্যান মিলে নিচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশ থেকেই আসতেছে। এই যে টাকা ইনকামের জন্য অ্যাপ্রুভাল গুলো নিচ্ছে, হ্যাঁ, বা এইখানে মিডলম্যানরা ডাইরেক্ট টাকা দিয়ে কিনা আবার আপনাদের কাছে বিক্রি করে, মানে রিক্রুটিং এজেন্সির কাছে আবার বিক্রি করে, সেই কারণে ভুয়া অ্যাপ্রুভালটা আরো করাপ্টেড করে নিয়ে নিচ্ছে। যেহেতু এখানেও করাপশন, হাই কমিশন কি মনিটরিং করে সেটা তারা বলতে পারবে, করাপশন করে কি করে না, শোনাশুন বলি তারাও নাকি অ্যাডমিনিস্ট্রেশনের টাকা নেয়। হ্যাঁ, তারপরে আসেন বাংলাদেশের এই যে অ্যাপ্রুভাল গুলো, আচ্ছা ঠিক আছে হারুন ভাই, এখানে একটু আমরা আলী হায়দার চৌধুরী ভাইকে শুনি যে আলী হায়দার চৌধুরী ভাই আসলে তাহলে আপনি আমাদেরকে একটু বলেন তো, যদি কেউ কোনো দুর্নীতি নাই করে, এই প্রসেসটা যদি অনুসরণ করা হয়, এবং এটা হারুন রশিদ ভাই ঠিকই বলেছেন যে সেটা আসলে মালয়েশিয়ান সরকারের দেখার দায়িত্ব যে অ্যাপ্রুভালটা আসলে ঠিক আছে কিনা, তারপরও বাংলাদেশ যখন আগবাড়ি অ্যাটাস্টেশন করছে তখন তো আসলে এটা ডাবল চেক হওয়ার কথা, একটি চাকরিও তো এরকম হওয়ার কথা না। কিন্তু আমরা কিন্তু আপনারা বিশ্বাস করেন যে আমি বারবার চোখ এখানে দেখছি, কারণ অনেক 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 যেটাকে বলা হচ্ছে মোবাইল ফোনে অনেক মেসেজ আসছে, সেই মেসেজগুলো আমি মোবাইল ফোনে দেখছি যে তারা কিন্তু বলছেন যে মানে অনেকের চাকরি নাই, চাকরি থাকলেও যে এরকম চাকরি এসে বলছেন সেরকম নাই, কেউ আসলে খুবই পার্ট টাইম খুবই দুরবস্থার মধ্যে কাজ করতেছেন। এটা কেমনে হবে, মানে কিভাবে এটা সম্ভব হবে? আপনিও কিন্তু আপনার কথা বললেন যে আপনাদের পাঠানো কিছু লোক আসলে প্রথম দিকে কিছু চাকরিতে সমস্যা হয়েছে, পরে এটি ঠিক হয়েছে। আপনি একটু বলেন তো যে এটা কিভাবে সম্ভব? এটা স্পেশালি মালয়েশিয়ান মাঝখানে যে গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় ট্রানজিশনাল পিরিয়ডে, আমরা আমাদের যতটুকু ইনফরমেশন আসছে আর কি, সেই সময় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির নাম দিয়ে বেশ কিছু অ্যাপ্রুভাল সেখানে বের করেছে, এবং এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যতগুলো আমাদের ওয়ার্কার গিয়েছে ম্যাক্সিমাম প্রবলেমগুলো ওখানে হয়েছে। এবং এরপরে আমাদের গভর্নমেন্ট যেটা নিয়ন্ত্রণ করেছে, যে যখন ইমিডিয়েটলি কোনো কনস্ট্রাকশন কোম্পানির কোনো প্রজেক্ট বা কোনো ডিমান্ড আমাদের এমবাসিতে গেছে, স্টপ করে দিয়েছে। এই সুবাদে 53 এমপ্লয়ারকে ব্ল্যাকলিস্ট করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। 53 এমপ্লয়ারের কোনো ওয়ার্কার ভিসা লাগার পরও বাংলাদেশ গভর্নমেন্ট মানে মালয়েশিয়া যেতে অ্যালাউ করেনি। ঠিক একইভাবে একটু আগে আমি যেটা অ্যাড্রেস আপনাকে বললাম, যে একইভাবে 47 এমপ্লয়ার মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের এমপ্লয়ার ব্ল্যাকলিস্ট করেছে। তার মানে কি মনিটরিং সেখানেও ছিল, করাপশন সেখানেও ছিল। টোটাল জিনিসটা হচ্ছে কি, এই যে চেইন অফ ইয়েটার মধ্যে আমাদের এই সাপ্লাই এবং ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে এরর যে নেই এটা আমি কিন্তু অস্বীকার করতে পারবো না। এরর আছে বলেই তো আজকে প্রশ্নগুলো হচ্ছে, এরর আছে বলেই তো আপনি আমাকে প্রশ্নগুলো করার সুযোগগুলো পেয়েছেন। আমাদের এই এরর গুলো আমরা মিনিমাইজ করতে পারিনি, এরর গুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি, এরর গুলোকে আমরা একটা সিস্টেমের মধ্যে আমরা আসলে অনেকক্ষণ এখন অনেক বেশি তাত্ত্বিক আলোচনা করতেছি। আমি একটা সরল প্রশ্ন করি আপনাকে, এই রিক্রুটিং এজেন্সির ব্যবসাটা কেমন আসলে? ভালো?
টাকা পয়সা কেমন হয়, মানে মানে ভালো, মানে অন্যান্য ব্যবসার তুলনায়, মানে একটা আছে না যে মানে পুঁজি যত খাটাইলাম টাকা কিরকম পাইলাম, মানে এটা কিরকম লাভ লোকসান কেমন হয়? এটাকে আপনার প্রশ্নটাকে আমি বুঝতে পেরেছি, আপনি খুব টেকনিক্যাল লোক, প্রশ্ন করেছেন। আমি এটাকে অত্যন্ত বলবো যে এটা আমাদের একটা সোশ্যাল একটা কমিটমেন্ট আছে, আমি সোশ্যাল বিজনেস হিসেবে ধরবো। বাংলাদেশে আমি কত হাজার লোকে চাকরি দিতে পারি। বাংলাদেশে আপনি একটা আপনার একটা মালির চাকরি দিতে গেলে সেখানে কত টাকা, এটা সোশ্যাল বিজনেস। আর আমি একটা ওয়ার্কার, এই বছর আমি 13 লক্ষ লোক পাঠিয়েছি আমাদের বিদেশে, আমি 13 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পেরেছি। আপনি সেই দিকটা একটু বিবেচনা করেন না। না মারাত্মক। আমি আপনাকে আলী হায়দার চৌধুরী ভাই আপনাকে অবশ্যই স্যালুট জানাই। এটা আপনি তো এটা আপনি একটা সোশ্যাল বিজনেস বলছেন। তো ব্যাপারটা হচ্ছে যে নতুন কেউ যদি এই ব্যবসায় আসতে চান তাহলে সেইটাতে সরকারের অনুমোদন পাওয়া কি সহজ, মানে যে কেউ লাইসেন্স নিয়ে শুরু করতে পারেন? বাংলাদেশ সরকার তাদেরকে লাইসেন্স যোগ্যতা মনে করে তাদেরকে লাইসেন্স দিচ্ছে। এই যোগ্যতাটা মনে করা কি নৌকা মার্কার উপর নির্ভর করে, যে মানে আমি নৌকা করলাম সেজন্য পাইলাম না? না, নট দ্যাট, আমি সেটা মনে করি না। সরকার সেটা সেভাবে ভাবছে বলে আমি এরকম দেখিনি। সরকার যোগ্যতা মনে করে ডেফিনেটলি তার কোয়ালিফিকেশন, বেসিক এডুকেশন, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, তার অফিসিয়াল স্ট্রেংথ গুলো দেখে এবং এই সার্বিক দেখে লাইসেন্স গুলো ইস্যু করে। এখন কথা হচ্ছে যে এটা কোনো, আপনি দেখেন এই সেক্টরে এই যে 101 জন লাইসেন্স যে করেছে, আপনি এখানে কোনো মার্কার কোনো করতে পারবেন? এখানে সব মার্কার লোক ইনভলভ আছে, সব মার্কার লোক আছে, আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবো। আচ্ছা, সব মার্কার লোক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলছেন যে এটা আপনি একটা সোশ্যাল বিজনেসের মতো দেখছেন, এবং এখানে যদি কেউ এটা ব্যবসা করতে চান, ভালো করতে চান, এটাতে আসলে সরকারের ঘনিষ্ঠ বা সরকারের রাজনৈতিক দলটির ঘনিষ্ঠ হওয়ার এটাতে আসলে কোনো দরকার নাই। আপনারা কোনো মানে এইটাতে এরকম কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না যে কার আসলে বেশি রাজনৈতিক যোগাযোগ ক্ষমতা সেগুলি রয়েছে, সে এইটার সাথে এই ব্যবসাটার কোনো সম্পর্ক নাই? না, কোন সম্পর্ক নাই, ক্যাপাসিটি যার যতটুকু আছে। ধরেন খালেদ ভাই, আমি 35 ইয়ার্স এই ব্যবসার সাথে জড়িত, রাইট? তাহলে এই সরকারের সময় এই 35 ইয়ার্স আপনি এই ব্যবসার সাথে জড়িত, এই সরকার 15 বছর ধরে ক্ষমতায় আসে, প্রায় অর্ধাঅর্ধি। তো এই আপনার ব্যবসা জীবনের আর কি, তো এই সরকার প্রবাসীদের নিয়ে অনেক কথা বলে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে, প্রবাসী ব্যাংক করেছে। আমরা এই একই প্রশ্ন আমি আর রিপিট করবো না, হারুন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এইগুলিতে আসলে প্রবাসীদের সত্যিকার অর্থে অনেক উপকার হয়েছে কিনা, প্রবাসীদের দুর্ভোগ অনেক লাঘব হয়েছে কিনা, বিশেষ করে চাকরি খুঁজে পেতে যেতে? আপনি পরে বলবেন, আমি একটা লাইন একটু আলী হায়দার ভাইকে এইটাতে শুনে আসি, এই একই জিনিস আপনি বলবেন, সেই জন্য প্রশ্নটা করবো না আর কি, আমি একটু আলী হায়দার ভাইকে শুনে আসি। আলী হায়দার ভাই, এই সরকার প্রবাসী বান্ধব সরকার কিনা এটা আমাকে একটু বলেন, হইলে কেন? ডেফিনেটলি প্রবাসী বান্ধব সরকার, কারণ এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি একটা জিনিসই অনুভব করেছি, এই সরকার প্রধান যখনই দায়িত্ব নিয়েছেন এবং যেই দেশে গিয়েছেন সেই দেশে মানে গিয়ে সেখানে অ্যাড্রেস করেছেন যে আমার কর্মী কিভাবে আনবে। মালয়েশিয়ার কর্মীদের অবস্থা, মালয়েশিয়ায় যে বাংলাদেশি কর্মীরা আছেন তাদের অবস্থা কি এই 15 বছরে ভালো হয়েছে? তাদের দুর্ভোগ লাঘব হয়েছে? তাদের চাকরির নিশ্চয়তা পাওয়া গেছে? তারা কম টাকায় যেতে পেরেছেন? আসলে এটা নিয়ে প্রতিনিয়ত মনিটরিং চলতেছে, আপনার তদন্ত কমিটি হয়েছে। মনিটরিং আর তদন্ত কমিটির কথা কইতেছি না, আমার ভাই যে গেছে তার টাকা বেশি লাগছে না কম লাগছে 15 বছরে? সেটা তো তদন্ত করতেছে গভর্নমেন্ট। আমি একটা কথা বলি খালেদ ভাই, আমি একটা কথা বলি, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কতগুলো প্রজেক্ট নিয়েছে প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের ইন্স্যুরেন্স, প্রবাসীদের ফ্যামিলির যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, প্রবাসীদের জন্য যে লোন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, এবং তাদের এডুকেশন, সোশ্যাল সিকিউরিটির কথা চিন্তা করছে, রিইন্টিগ্রেশন প্রোগ্রামের জন্য করতেছে, রিইন্টিগ্রেশন প্রোগ্রাম করতেছে গভর্নমেন্ট। তার মানে গভর্নমেন্ট বিভিন্ন প্রোডাক্ট নিচ্ছে। ওকে, আমরা আর প্রশ্নটা আবার রিপিট করছি না, আমরা একটু হারুনের কাছে যাচ্ছি। জি হারুন ভাই। আমি খালেদ ভাই এখানে এই সরকার আর সেই সরকার বুঝতে চাই না, আমি বুঝতে চাই বাংলাদেশ সরকার। হ্যাঁ, সরকার কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো এটা আমাদের ইস্যু না, এজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে। আমরা যেটা বলতেছি, বাংলাদেশ রাষ্ট্র আমাদের প্রবাসীদের জন্য বান্ধব কিনা, প্রবাসী বান্ধব কিনা। দেখেন যে মালয়েশিয়া বাংলাদেশের টোটাল সিনারিটা যদি নেই, 2006-এ যখন রিক্রুটমেন্ট হলো আউটসোর্সিং এর আন্ডারে, তখন যেই সরকারি ক্ষমতা থাকায় তখনকার
সরকার কি করছে এই সিস্টেমের ভিতরে পড়ে আমাদের ওয়ার্কারের কি খবর হলে দরকার নাই, অনেক পলিসি মেকার মানে মেম্বার অফ পার্লামেন্ট এই বিজনেসে জড়ায় গেছে ফর মেকিং মানি এট দ্যাট টাইম। এখন আসেন যে 2018 এবং 2022-এ আমার রাষ্ট্রের পলিসি মেকার, মেম্বার অফ পার্লামেন্ট, ইভেন ক্যাবিনেট মিনিস্টার এই বিজনেসে জড়ায় গেছে। দেখেন ক্লিয়ার কাট যে এটা সিন্ডিকেশন হয়েছে, এটা টাকা কামানোর একটা প্রসেস হয়েছে, এবং এই সিন্ডিকেটের প্রথম দিকে আমার ক্যাবিনেট মিনিস্টার এবং এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, তা আমি বলতেছি আমার রাষ্ট্রপ্রধান বা আমার সরকার, আমার পলিসি মেকাররা দেখবে আমার নাগরিকদের সমস্ত অধিকার, তাদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্রের পলিসি মেকারদের। 2008-এ যখন এমওইউ হলো, আলী হায়দার ভাই আমার ক্যাবিনেটের সেটা অ্যাপ্রুভাল হয়েছে, ক্যাবিনেটের চিফ কি করেছে এটা দেখে নাই যে আমার নাগরিকদের যদি এই সিচুয়েশনে মালয়েশিয়া পাঠায়। আপনারা তো বলতেছেন খালি নাম্বার দেখেন, 13 লক্ষ পাঠাইছেন, আপনারা কোয়ালিটি ওয়ার্কার পাঠাইছেন কিনা, কম খরচে পাঠাইতে পারছেন কিনা, কম্পারেটিভ অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের অবস্থানটা কোথায়, দিক নীতির দিকে। আপনারা যেভাবে রিক্রুট এজেন্সিরা বা রাষ্ট্র যেভাবে বলতেছেন যে প্রবাসী বান্ধব, আমরা কি আত্মসম্মান বোধ নিয়ে মালয়েশিয়া বিদেশে আসি কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার, সেটা আপনারা কখনো চিন্তা করতেছেন? আপনারা কখনো চিন্তা করছেন যে আপনারা যারা এখন সরকারে আছেন, আমার মনে হয় হারুন ভাই আপনাকে একটু থামাই, আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমরা একটু আলী হায়দার চৌধুরী ভাই থেকে একটু শুনি। যে আলী হায়দার চৌধুরী ভাই, আমরা দুজনে মিলে আপনাকে অনেক বেশি একিউজ করতেছি, আমাদের দর্শকরাও আপনাদের একিউজ করতেছে, আপনাকে অনেক প্রশ্ন দিতে হচ্ছে। জি আলী হায়দার চৌধুরী, আমি হারুন ভাইকে চিনি, আপনাকে চিনি, আমি এনজয় করতেছি, আমার এগুলো উত্তর আছে। শুনেন, আজ থেকে 30 বছর আগের এই ইন্ডাস্ট্রিটা আর আজকের ইন্ডাস্ট্রিটার মধ্যে গুণগত পার্থক্য অনেক। আজকে আপনি মানে জানলে খুশি হবেন যে আমরা অন্তত এখন বিদেশে, আমরা সাউথ কোরিয়াতে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আমরা লোক পাঠাতে পারছি, আমরা পোল্যান্ডের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আমরা হাইটেক লোক পাঠাতে পারছি। অর্থাৎ আমাদের ক্যাপাসিটি অনেক ডেভেলপ করে গেছে। আমরা যে আত্মসম্মানের সাথে আমরা, আপনি মালয়েশিয়া কেন্দ্রিক চিন্তা করলে হবে না, টোটাল ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু আত্মসম্মান নিয়ে এখন বার্গেনিং করতে পারছি, এবং আমরা অনেক প্রফেশনাল লোক পাঠাতে আমাদের যোগ্যতা আমরা অর্জন করতে পেরেছি। ঠিক আছে, এইটি আপনি বলেছেন। আমরা শেষ প্রসঙ্গে আসি। আমার কাছে মনে হয় যে শেষ প্রসঙ্গ হচ্ছে যে আমরা দেখলাম মালয়েশিয়াতে যখন একটি ডেডলাইনের কারণে অনেক বেশি জনকে একসাথে মালয়েশিয়ায় যেতে হবে, সেই মুহূর্তে আমি দেখলাম যে এয়ারলাইনগুলি বিমান ভাড়া ক্ষেত্র বিশেষে 3 গুণ বা 2.5 গুণ বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা মানে বাংলাদেশের ভোক্তা অধিকার পরিষদ বা সরকার, আপনারা এজেন্সি, আপনারা আসলে কি করলেন? মানে আমার তো বিবেচনায় এরকম ভাবে ঝোপ বুঝে কোপ মারাদের এগেনস্টে মামলা বা অন্য কিছুও করা যেতে পারতো, বা আপনারা তাদেরকে অন্যভাবেও প্রেশার ক্রিয়েট করতে পারতেন, সেটা আপনারা করেছিলেন কিনা? জনাব আলী হায়দার চৌধুরী ভাই, খুব সংক্ষেপে আপনি বলবেন, কারণ হারুন ভাইকে দিয়ে আমরা শেষ করবো আজকে এই প্রসঙ্গটাতেই। আমরা করেছি, আপনার মনে আছে নিশ্চয়ই, কোভিডের সময় সে টিকিটের প্রাইসটা তাও 1 লাখের উপরে চলে গেছিল। আপনার 3 ঘন্টা ফ্লাইং আওয়ার, 5 ঘন্টা ফ্লাইং আওয়ার সৌদি আরবে 45,000 টাকার টিকিট 1 লাখ টাকার উপরে চলে গেছিল। তখন আমরা ভয়েস রেজ করেছিলাম। এই মালয়েশিয়ার এই সময় আমরা একই কথা বলেছি, অথরিটির সাথে আমরা কথা বলেছি, টিকিট প্রাইসটা কেন হাই হচ্ছে, কেউ কোনো উত্তর দিতে পারছে না। সরকারও এখানে কিন্তু যোগাযোগ করেছে। সবার উত্তর, এয়ারলাইন্সগুলোর উত্তর হচ্ছে কি, আমরা এই দিক থেকে যখন প্যাসেঞ্জার নিয়ে যাব, ফুল প্যাসেঞ্জার নিয়ে যাব, আমি যখন রিটার্ন আসবো খালি আসবো। এখানে তো শুধু বিমান নয়, বাংলাদেশ বিমান তো শুধু অথরিটি নয়, এখানে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো মাঝখান থেকে এই সুবিধাটা নিয়েছে, এবং ফরেন কারেন্সি আমাদের এখানেও চলে গেছে। ডেফিনেটলি এটাও একটা ক্রাইম, এটাও একটা ক্রাইসিস। এই ক্রাইসিস গুলো আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা বলতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হারুন ভাই আপনার কাছে একটু শেষ 2 মিনিট একটু শুনতে চাই এই প্রসঙ্গে। এয়ারলাইনে বিমান ভাড়া যে যখন যেরকম সুযোগ সে তখন বাড়িয়ে দিতে হবে, করতে হবে, সেটা মানে ইন্টারেস্টিং হইতেছে, এই এয়ারলাইন্সের ভাড়াটা যখন আসে বাংলাদেশের ক্ষেত্রে তখনই বেশি হয়, বুঝছেন? মানে হইতেছে আমার রাষ্ট্রের নীতি নির্ধারণতা এত বেশি উইক যে এই এয়ারলাইন্স থেকে শুরু করে কোথাও কোনো কন্ট্রোল নাই এদের, কোথাও কোনো মনিটরিং, তাদের কোথাও কোনো ওইভাবে বলিষ্ঠ ভূমিকা আমি দেখি নাই। আলী হায়দার ভাই, যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এই সিচুয়েশনে এয়ারলাইন্সের এত টাকা বাড়লে ওই সময় ওই রাষ্ট্র কি করতো? বাংলাদেশ রাষ্ট্র কি এই মুহূর্তে কোনো প্রকার, এতগুলো পত্রিকায় নিউজ হইলো, এত কিছু হইলো, যে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকার এনফোর্সমেন্ট করা হয়েছে কিনা, হয় না, আমি দেখি নাই। আপনারা বলতেছেন প্রবাসী বান্ধব, এইটা কি প্রবাসী বান্ধবের নমুনা? যে 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসলাম, কাজ পাই নাই। আপনারা বলতেছেন 5,000 লোক, হাজার হাজার লোক কাজ পায় নাই, যারা কমপ্লেইন দিতে পারে নাই। সো এটা প্রবাসী বান্ধব
আহ, রাষ্ট্র হইতেই পারে না। ওকে, সেকেন্ড হচ্ছে যে যে- যে বি- এই আপনারা রেমিটেন্সের কথা আমিও চিন্তা করছেন, আমি অবশ্য ভিন্ন প্রশ্ন চিন্তা করবো করতেছেন। আপনার সাথে। জি, রেমিটেন্সের প্রসঙ্গটা আপনি জি। শেষ করেন, আমরা আর নতুন প্রসঙ্গে আর যেতে পারবো না। জি, আপনি এক লাইন বলেন হারুন ভাই, জি। কি বলতেছিলেন? ওকে, লাস্টে আমি বলতেছি যে আপনারা যদি রিয়েলি বিজনেস করতে চান, দেশকে ভালোবাসতে চান, দেশে রেমিটেন্স নিতে চান, আমাদের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের, স্পেশালি রাষ্ট্রের পলিসি মেকারদের ভেরি ক্লিয়ার থাকতে হবে। আপনাদের এই গদ বাঁধা স্টোরি শোনার জন্য আমরা রাজি নেই। এই প্রোগ্রাম নিছি, সেই আচ্ছা, প্রোগ্রাম নিছি, হারুন ভাই রাষ্ট্র এই আপনাকে করতেছে, হারুন এমবাসি ভাই এই আপনাকে করতেছে, হারুন ভাই এগুলো আপনাকে আসলে ধন্যবাদ। actual impact দেখতে চাচ্ছে আপনাকে হায়দার ধন্যবাদ। ভাই। আলী আদর চৌধুরী, আপনি কি জানি বলছিলেন, আপনি 30 সেকেন্ড বলবেন প্লিজ, আমাদের অনুষ্ঠান প্রায় সময় শেষ। না, ডেফিনেটলি শুনেন, আমাদের আমাদের দেশের দিকে তাকিয়ে আপনারা যারা বাইরে আছেন, আমরা যারা দেশে আছি, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে দেশের স্বার্থ সংরক্ষণের জন্য। ডেফিনেটলি এরর কোথাও না কোথাও আছে, আমরা এক সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং একটা সুপরিকল্পিত একটা সিস্টেমের জনাব আলী আদর মাধ্যমে চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক প্রিয় দর্শক, আপনি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই টক শোটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি এরকম আরো নতুন নতুন টক শো পেতে চান, টক শোর ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে ভিডিওটি দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন? আমরা রিসেন্ট দেখতেছি আমাদের এই ভিডিওগুলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ওমান, আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অন্যান্য দেশ থেকে কিভাবে তারা ভিডিও দেখে, তারা কি বাংলা ভাষা বোঝে? বাংলা ভাষা ওই সব দেশের মানুষ হয়তোবা বোঝে না, কিন্তু ওই সব দেশে আমাদের বাঙালি মানুষ থাকে যারা সেই সব ভিডিওটি দেখে। এই ভিডিওগুলি আপনি কোন দেশ থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটি মাত্র সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।